আমি বুঝতে পারলাম যে এখানে দাঁড়ায় থাকলে আমাকে আসলে খুব খারাপ পরিণতি ভোগ করতে হবে। মেয়েটা প্রথমে আঘাত করে, আমি তেমন পাত্তা দিইনি। আমি যে ছেলেটা ঢিল মারছিল তার দিকে আবার যাচ্ছিল, লাফ দিয়ে থুতু মারছে আমাদের ফোর্সের দিকে। তো আমি ভাবলাম যে যেহেতু নেগোসিয়েশন চলতেছে, এখানে তো থুতু মারার কিছু নেই। শুধু না, পিছন থেকে হেলমেট, ওই যে ধস্তাধস্তির সময় হেলমেট, বুলেট প্রুফ, এগুলো যখন পুলিশের কাছ থেকে ওরা কিছু কিছু ক্ষেত্রে দুই একটা নিয়ে গেছিলো, ওগুলো দিয়ে ঢিল মারতেছে। কিছু ভিডিওতে দেখবেন লাঠি ছুঁড়ে মারতেছে। ও যে ঢিলটা মারছে, আমি ওর পিছনে হাত দিয়েছি, তো তাকে চার্জ করছি আমি যে আপনি কেন ঢিল মারতেছেন, এখানে তো আলোচনা চলছে, আপনার তো ঢিল মারার কথা না। সাদা ড্রেস পরা একটা মেয়ে এবং লম্বা চুলওয়ালা একটা ছেলে, আপনি দেখবেন ভিডিওতে আছে, ওরা এসে আমাকে গায়ে হাত তুললো তাকে চার্জ করার জন্য, কেন সে ঢিল মারবে। আর তখন ওই অন্যান্য ছেলেগুলো এসে আমার গায়ে হাত তোলে। যখন এই বাম ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী যে গণপদযাত্রা এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠান, তাদের যে প্রোগ্রামটা ছিল যমুনা অভিমুখে, মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন, তো এটা যখনই যাত্রা শুরু করে আমরা তাৎক্ষণিক খবর পেয়ে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং যেটা আছে সেখানে আমরা রোড ব্যারিকেড দিয়ে তাদেরকে ওই জায়গাতে আটকে দিই। যেহেতু যমুনা রেসিডেন্স 144 জারিকৃত এলাকা, একটা প্রোটেক্টেড এরিয়া, ওখানে আমরা কাউকে অ্যালাউ করি না। যদি কেউ যেতে চায় আমরা তাদের প্রতিনিধি স্মারকলিপি সহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। ইতিপূর্ব সকল যেসব আন্দোলন বা দাবি দেওয়া যাদের ছিল, লোকজন জড়ো হয়েছে, আমরা একই পন্থায় করেছি। তা আমরা আমার ডিসি রমনা স্যার এবং আমরা যারা সংশ্লিষ্ট অফিসার ছিলাম এই জোনে, আমরা সবাই তাদের সাথে একইভাবে কথা বলি, আমরা আপনাদের যে স্মারকলিপি সেটা পৌঁছে দেব। কিন্তু তারা ওই ইন্টারকন্টিনেন্টাল ক্রসিংয়ে গিয়ে তারা আর আমাদের কথা শুনে না। আমাদের রোড ব্যারিকেড, রোড ব্লকেড যেটা ছিল, ওই ব্লকগুলো তারা সরিয়ে দেয় এবং আমাদের যে ফোর্স হিউম্যান চেইন করে দাঁড়ানো ছিল তাদের উপরে চড়াও হয়, ব্যাপক ধাক্কাধাক্কি করে। এই ধাক্কাধাক্কির এক পর্যায়ে আমি দেখতে পেলাম যে একজন ছেলে গেরুয়া কালারের একটা টি শার্ট পরা, দেখবেন ফতুয়া পরা, পরে জানতে পারি তার নাম অং মার্মা। সেই ছেলেটা লাফ দিয়ে থুতু মারছে আমাদের ফোর্সের দিকে। তো আমি ভাবলাম যে যেহেতু নেগোসিয়েশন চলতেছে, এখানে তো থুতু মারার কিছু নেই। তো আমি আমার স্যারকে বললাম যে স্যার, এই ছেলেটা জিনিসটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করতেছে, আমি দেখি কে। তো আমি সে ততক্ষণে বুঝতে পারছি, আমি দেখছি। তো ও বুঝতে পেরে পিছনের দিকে চলে গেল, আমিও তাকে ফলো করে পিছনে গেলাম। তো ওখানে গিয়ে দেখি যে আসলে সে শুধু না, পিছন থেকে হেলমেট, ওই যে ধস্তাধস্তির সময় হেলমেট, বুলেট প্রুফ, এগুলো যখন পুলিশের কাছ থেকে ওরা কিছু কিছু ক্ষেত্রে দুই একটা নিয়ে গেছিলো, ওগুলো দিয়ে ঢিল মারতেছে। কিছু ভিডিওতে দেখবেন লাঠি ছুঁড়ে মারতেছে। তো এরকম বেশ কয়েকজন পুলিশকে লক্ষ্য করে এইসব জিনিস ছুঁড়ে মারতেছে। তো হঠাৎ আমি একটা ছেলেকে দেখলাম যে এই মিড আইল্যান্ডের এখানে কিছু ইটের কণা সুরকি পড়ে আছে, বড় ইটের টুকরোও আছে। তো এরকম হঠাৎ করে একটা প্রায় আস্ত একটা টুকরো ছুঁড়ে মারলো। তো আমার মনে হলো এটা তো বিশাল ইনজুরি হতে পারতো। তো পরবর্তীতে আমি তার কাছে গেলাম, দেখি যে না, আরেকটা ইটের টুকরা নিয়েছে ঢিল মারার জন্য। ও যে ঢিলটা মারছে, আমি ওর পিছনে হাত দিয়েছি, তো তাকে চার্জ করছি আমি যে আপনি কেন ঢিল মারতেছেন, এখানে তো আলোচনা চলছে, আপনার তো ঢিল মারার কথা না। সাথে সাথে সাদা ড্রেস পরা একটা মেয়ে এবং লম্বা চুলওয়ালা একটা ছেলে, আপনি দেখবেন ভিডিওতে আছে, ওরা এসে আমাকে গায়ে হাত তুললো। তো মেয়েটা প্রথমে আঘাত করে, আমি তেমন পাত্তা দিইনি। আমি যে ছেলেটা ঢিল মারছিল তার দিকে আবার যাচ্ছিলাম তাকে চার্জ করার জন্য, কেন সে ঢিল মারবে। আর তখন ওই অন্যান্য ছেলেগুলো এসে আমার গায়ে হাত তোলে। তো আমি বুঝতে পারলাম যে এখানে দাঁড়ায় থাকলে আমাকে আসলে খুব খারাপ পরিণতি ভোগ করতে হবে। আমি তৎক্ষণাৎ আমার যে রাইট টু প্রাইভেট ডিফেন্স, আমি আমার আত্মরক্ষার কৌশল প্রয়োগ করি। আমি ওই ছেলেগুলোর দিকে আমি আমার ফোর্স অ্যাপ্লাই করি। তো আমি এবং ওই জায়গাটা থেকে আমি সরে যাই। যখন আমার ডিসি রমনা এবং এসআই পুলক দেখতে পাই যে আমি তাদের সাথে একটা ধস্তাধস্তিতে আছি, তো স্যাররা এসে আমাকে রেস্কিউ করে। তো এই পর্যায়ে আমি আসলে একটা স্টেপ মিস করে পড়ে যাই। আমার দুই হাঁটুতে জখম হয়েছে, হাঁটুর চামড়া ছিলে গেছে, আর হাতে ব্যথা আছে, মাথায় কয়েকটা ঘুষির আঘাত আছে, এই তো কপালে ঘুষির আঘাত আছে। এটা মানে আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তারের পরামর্শ নিয়ে আরও চিকিৎসা নেব। এটা আসলে একটা মানে খুব সমস্যার কথাই, একটা উভয় সংকট। আমাদের অ্যাকশনটা আমরা খুব আইনগতভাবে আমরা এই লাস্ট 7 মাসে দেখবেন যতগুলো আন্দোলন হয়েছে, আমরা চেষ্টা করেছি তাদের যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অফিস দপ্তর আছে সেখানে তাদেরকে কানেক্ট করে দিয়েছি, তাদের কমিউনিকেশন করে দিয়েছি, তাদেরকে মিটিং করিয়েছি। অনেক আন্দোলন সফল হয়েছে যেসব যৌক্তিক আন্দোলন ছিল।
কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ ঝামেলা বাঁধানোর উদ্দেশ্যেই আসতো, বোঝা যায় এগুলো অযৌক্তিক সব দাবি নিয়ে সচিবালয়ের ভিতরে ঢুকে পড়া, এইচএসসিদের অটো পাস দেওয়া, ডিগ্রিকে অটো প্রমোশন দেওয়া, এই ধরনের আন্দোলনগুলোতে আসলে আমাদের অ্যাকশন নেওয়া ছাড়া কোনো উপায় নেই। যেসব জায়গায় 144 জারি করা থাকে, আমাদের রমনা এলাকায় অনেক জায়গায় আছে যেখানে এরকম মিছিল, গণপদযাত্রা এসব নিয়ে যাওয়া নিষেধ, সিকিউরিটি ইস্যুজ আছে। তো সেসব জায়গায় তাদেরকে আমরা প্রথমেই মানা করি, রোড ব্লক দিয়ে আটকে দিই। কথা শুনলে ভালো, না হলে আমাদের আসলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া লাগে। এতে করে মাঝে মধ্যে সমালোচনা হয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন পুলিশের অ্যাকশন নিয়ে সাধারণ মানুষের মনে একটা পজিটিভ ধারণা আছে। আমরা এখন আসলে অতিরিক্ত বল প্রয়োগ করি না, যেখানে যতটুকু আইনসিদ্ধ ততটুকুই করি। আসলে ব্যাপারটা হলো কি, সমালোচনা করেও কিন্তু গুটি কয়েক একটা গ্রুপ আছে, রেস্টেড গ্রুপ, তারাই সমালোচনা করে। আপনি দেখবেন বেশিরভাগ মানুষই আমাদের পক্ষে। এখন আমরা যখনই কোনো মব বা অযৌক্তিক আন্দোলনকারীরা যারা সীমা অতিক্রম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমরা কোনো সমস্যা ফিল করি না। অ্যাটলিস্ট আমি সেপ্টেম্বর থেকে এখানে আমি দেখেছি আমরা যে কয়েকবার পুলিশে অ্যাকশন নিয়েছি জনগণ আমাদের পক্ষে ছিল। সমালোচনা যে দুই একবার হয়েছে সেগুলোরও যথাযথ ব্যাখ্যা আছে, আমরা কিন্তু ব্যাখ্যা দিয়েছি। অনেক জিনিস হয় যেটা হয়তো বাইরে থেকে দেখা যায় না, বোঝা যায় না। দেখেন ক্যামেরা অ্যাঙ্গেল, তারপরে ইনফরমেশন গ্যাপ, অনেক কিছুর কারণেই অনেক মিস ইনফরমেশন হতে পারে। তো এগুলো আমরা ক্লিয়ার করে দিই সময় সময় আপনাদের মাধ্যমে। আমি মনে করি যে মানুষের মনে এখন খুব ভালো একটা ধারণা বাংলাদেশ পুলিশকে নিয়ে।